সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতের কোন এরিয়াতে কখন কোন সাম্রাজ্য রয়েছে, কোন সাম্রাজ্যের পর কারা এসছে, কখন কার এরিয়া কতটা বাড়লো, এই সমস্ত বিষয় আমরা আমাদের কল্পনাতে আনতে পারি না বলেই অনেকের কাছেই ভারতের ইতিহাসটাকে খুবই ডিফিকাল্ট এবং কনফিউজিং মনে হয়। তবে চিন্তা নেই, আমরা ভারতের ইতিহাসের সময়কালকে ম্যাপের মাধ্যমে এমনভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে ভারতের ইতিহাস সম্পর্কে তোমাদের ওভারঅল একটা ধারণা তৈরি হয়ে যাবে, আর তোমরা নিজেদের কল্পনাতে আনতে পারবে যে ভারতে এই সময় এই ছিল, এর পরে এটা এসছে, বা এই ঘটনার পর ওই ঘটনা ঘটেছে। এইরকম আমরা অলরেডি এর আগের দুটো ভিডিওতে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 15 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে কখন কি হয়েছে, কোন সাম্রাজ্যের পর কারা এসছে, বিদেশ থেকে কি কি এসছে, ভারতের ভিতরে কোন সাম্রাজ্য ভেঙে কি কি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। 15 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ভারতের কোথায় কি রয়েছে সেটা একবার ওভারঅল বলে নি। এই সময় ভারতের সব থেকে বড় যে শক্তি সেটা হলো সাতবাহন শক্তি বা সাতবাহন সাম্রাজ্য। এই যে এই এরিয়া জুড়ে এইখানে ছিল আমাদের মালবা, এখানে বিদিশা। মালবা আর বিদিশা সাতবাহনরা নিয়ে নিয়েছিল। এই যে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এই এরিয়া মিলে ছিল মেইনলি সাতবাহন। পরে এই মালবা ও বিদিশা নিয়ে নেওয়ায় এই পুরোটা এরিয়া হয়ে যায় সাতবাহনের। এই যে আমরা লাইন দিয়ে গোল করে রেখেছি, এই পুরোটা হয়ে যাচ্ছে সাতবাহনের এরিয়া। দক্ষিণ ভারতে এখানে ছিল আমাদের চোল রাজ্য, এখানে পাণ্ড্য, এখানে চের। চোল, পাণ্ড্য, চের, মানে চের, পাণ্ড্য আর চোল। আর এই যে ছোট জায়গা এখানে রয়েছে চুটু সাম্রাজ্য। এই হলো দক্ষিণ ভারতে। পূর্ব ভারতে এখানে রয়েছে দক্ষিণাপথ, এইটা হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমি এরিয়া। এই এরিয়াতে রয়েছে দক্ষিণাপথ, এটা হলো কলিঙ্গ এরিয়া। এখানে রয়েছে মহামেঘবহন সাম্রাজ্য। এই হলো। আর বাংলা, বিহার এই এরিয়াতে ছিল কাদম্ব বংশ বা কাম্ব বংশ। সেই জায়গা শেষ হয়ে গিয়ে, সেই জায়গা ভেঙে গিয়ে এইখানে ছোট 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 সাম্রাজ্য চলে আসে। আর ওপরে এখানে উত্তরপ্রদেশ এরিয়াতে ছিল দেবা সাম্রাজ্য। দেবা সাম্রাজ্য বলে একটা সাম্রাজ্য ছিল। আর এই যে এখানে হলো রাজস্থানের মরুভূমি এরিয়া, এখানে রাজস্থানের মরুভূমি এরিয়া, এখানে সাতবাহন সাম্রাজ্য, এখানে দেবা। এর ভেতরে এই যে ছোট্ট জায়গাটা, এখানে আমাদের তিনটে সাম্রাজ্য রয়েছে। একটা রয়েছে সানাকানিকা, একটা পদ্মাবতী, আর একটা কান্তিপুর। কি কি বললাম? সানাকানিকা, পদ্মাবত বা পদ্মাবতী আর কান্তিপুর। উপরে আর নিচে এখানে দুটো শক শাসক রয়েছে। এটাকে বলা হয় উত্তরের শক শাসক, এটাকে বলা হয় পশ্চিমের শক। এটা হলো উত্তরের শক আর এটা পশ্চিমের শক। নর্দার্ন শক আর ওয়েস্টার্ন শক। নর্দার্ন শক, শকদের আর এক নাম ক্ষত্রপ ছিল, ফলে এখানে হচ্ছে নর্দার্ন ক্ষত্রপ, এখানে হচ্ছে ওয়েস্টার্ন ক্ষত্রপ। এই হলো। আর ভারতের উত্তর পশ্চিম দিকে আমাদের বড় একটা সাম্রাজ্য ছিল, সেটা হলো ইন্দো পার্থিয়ান সাম্রাজ্য। এই যে এই ম্যাপটাই আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে এখানে রয়েছে সাতবাহন, এখানে ওয়েস্টার্ন ক্ষত্রপ, এখানে নর্দার্ন ক্ষত্রপ, এখানে হচ্ছে আমাদের রাজস্থান মরুভূমি। আর এর এই পাশে এই এরিয়াতে রয়েছে ইন্দো পার্থিয়ান বা পল্লব সাম্রাজ্য, যেটাকে বলা হয় পারস্য সাম্রাজ্য, সেটাও বলা যায়। তাহলে কি হলো? ইন্দো পার্থিয়ান। তো এই হচ্ছে মোটামুটি 15 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই ফিগার। এবার এরপর 20 খ্রিস্টাব্দে গিয়ে এই যে পার্থিয়ান সাম্রাজ্য, এই পার্থিয়ান সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। এই পার্থিয়ান সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় গান্ধার আর একটা হচ্ছে আরাকোসিয়া। এই যে এইভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা হয়ে যায় গান্ধার আর এটা হয়ে যায় আরাকোসিয়া। দুটো ইন্দো পার্থিয়ান সাম্রাজ্য বা পল্লব সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। এই পাশের এরিয়াকে বলা হতো গান্ধার। এই যে এই এরিয়াকে বলা হতো গান্ধার। এই যে এই এরিয়া হচ্ছে গান্ধার। এইটা হলো গান্ধারের ইন্দো পার্থিয়ান সাম্রাজ্য। আর এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে আরাকোসিয়া ইন্দো পার্থিয়ান সাম্রাজ্য। এরপর 3 বছর পর মানে 23 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই যে শক রয়েছে, ওয়েস্টার্ন শক মানে গুজরাট এরিয়ার যে শক শাসক, তারা সাতবাহনদের এরিয়াতে কিছুটা ঢুকে যায়। কিরকম ঢুকে যায়? 23 খ্রিস্টাব্দে গিয়ে এই ওয়েস্টার্ন ক্ষত্রপদের এরিয়া এতটুকু বেড়ে যায়। ওয়েস্টার্ন ক্ষত্রপরা সাতবাহন এরিয়ার ভেতরে ঢুকে যায়। তাহলে 23 খ্রিস্টাব্দে গিয়ে ওয়েস্টার্ন ক্ষত্রপ তাদের এরিয়া সাতবাহনদের দিকে কিছুটা বাড়িয়ে নেয়। এবার এইভাবে চলতে চলতে 30 খ্রিস্টাব্দে গিয়ে
30 খ্রিস্টাব্দে গিয়ে এই যে আফগানিস্তানের উপরে তাজিকিস্তান আর আফগানিস্তান, বর্তমানে তাজিকিস্তান আর আফগানিস্তান, এই এরিয়াতে একটা নতুন রাজবংশের জন্ম নেয়, সেটা হলো কুষাণ বংশ। কুষাণরা কিভাবে এসছে সেটা এর আগে যখন কুষাণ সাম্রাজ্য সম্পর্কে বলেছি তখন বলে দিয়েছি। তাহলে কি বললাম যে 30 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে কুষাণ সাম্রাজ্যের জন্ম হয়ে গেছে, এবং কুষাণ সাম্রাজ্যের জন্ম হয়ে কুষাণরা তাদের এরিয়া ধীরে ধীরে বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে 32 খ্রিস্টাব্দ নাগাদ তাদের এরিয়া এই দিকে বাড়াতে থাকে। 32 খ্রিস্টাব্দে তাদের এরিয়া হয়ে যায় এতটা। আর 35 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো যে আরাকোসিয়া এরিয়া ছিল, আরাকোসিয়ার পার্থিয়ান সাম্রাজ্য যে ছিল, সেটা পুরোটা কুষাণ সাম্রাজ্যের এরিয়াতে চলে আসে। তাহলে 35 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরোটা এরিয়া হয়ে যায় কি কুষাণ সাম্রাজ্যের এরিয়া, এই পুরোটা হয়ে যায় কুষাণ সাম্রাজ্যের এরিয়া। তবে এই পাশে যে গান্ধারের যে ইন্দো পার্থিয়ান রয়েছে তারা ছিল। আর এই সময় মানে 35 খ্রিস্টাব্দে এই যে নর্দার্ন শক মানে উত্তরের শক শাসকরা, তাদের এরিয়া কিছুটা ডান দিকে মানে এই ভারতের মেইন এরিয়ার দিকে বাড়তে থাকে। 35 খ্রিস্টাব্দে গিয়ে উত্তরের শক শাসকদের এরিয়া হয়ে যায় এতটা। আর আর 35 খ্রিস্টাব্দের শেষের দিকে এই উত্তরের শকরা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই উত্তরের শকরা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা শাখা হয় সাগাল আর একটা হচ্ছে মথুরা। একদম পশ্চিম দিকের যে শাখা সেটাকে বলা হতো সাগাল, আর এই পাশে হলো মথুরা। এই যে এই এরিয়াতে মথুরা রয়েছে ওই জন্য এই এরিয়াটা হচ্ছে মথুরা। তাহলে এখানে হচ্ছে মথুরার শক শাসক, এখানে হচ্ছে সাগালের শক শাসক। তাহলে এই শক শাসক 35 খ্রিস্টাব্দে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা সাগালের শক শাসক আর একটা মথুরার শক শাসক। তাহলে কি বললাম, 35-এ আমাদের দুটো ঘটনা ঘটলো। 35-এ এখানে কুষাণ পুরো আমাদের যে আরাকোসিয়ার পার্থিয়ান সাম্রাজ্য সেটা নিয়ে নিল, আর এখানে এই যে ক্ষত্রপ বা শক এরিয়া এটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো সাগাল আর একটা হলো মথুরার শক। আর এইভাবেই চলতে চলতে 50 খ্রিস্টাব্দে গিয়ে এই যে কুষাণ বংশ এই যে পার্থিয়ান সাম্রাজ্য একটু বাকি ছিল, এই পার্থিয়ান সাম্রাজ্য পুরোটা নিয়ে নেয়। তাহলে কুষাণদের এরিয়া হয়ে যায় পুরো এই এতটা। তাহলে এই এরিয়াতে কে চলে আসে, এই এরিয়াতে চলে আসে কুষাণ, এই এরিয়াতে চলে আসে কুষাণ। তাহলে এই এরিয়াতে এখন রয়েছে কুষাণ। এই যে 50 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে চলে আসে কুষাণ। এবার এইভাবেই কিছুটা সময় চলে। এবার চলতে চলতে 78 খ্রিস্টাব্দে গিয়ে এই যে ওয়েস্টার্ন শক মানে পশ্চিমের শক শাসক, এই গুজরাটের শক শাসকরা তাদের এরিয়া পূর্ব দিকে বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে এই যে সাতবাহনের ভেতর এই যে মালবা এরিয়াকে আলাদা করে দেয়। মালবা এরিয়া থেকে এই এরিয়া ওয়েস্টার্ন ক্ষত্রপরা মালবা থেকে এই এরিয়া নিয়ে নেয়। এইটা হয়ে যায় আমাদের ওয়েস্টার্ন ক্ষত্রপদের এরিয়া। আর এইখানে আলাদা একটা সাম্রাজ্য তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে মালবা। এখানে এই যে মালবা সাতবাহনের আন্ডারে ছিল, ওয়েস্টার্ন ক্ষত্রপ মানে গুজরাটের শক শাসকরা এই এরিয়া নিয়ে এই মালবাকে আলাদা রাজ্য ঘোষণা করে দেয় আর নিজে এই এরিয়াটা নিয়ে নেয়। এর ভেতরে এই জায়গা রয়েছে উজ্জয়িনী। এই ঘটনাটা কখন ঘটলো, এই ঘটনাটা ঘটলো 78 খ্রিস্টাব্দে। তারপর 84 খ্রিস্টাব্দে গিয়ে এই গুজরাটের শক শাসকরা এই উজ্জয়িনীকে তাদের রাজধানী ঘোষণা করে দেয়। তাহলে কি বললাম, 78 খ্রিস্টাব্দে গিয়ে এই গুজরাটের শক শাসকরা মালবার এরিয়াটা নিয়ে নেয়, মালবার এই এরিয়াকে আলাদা ঘোষণা করে দেয় আর নিচের এইটুকু পোর্শন নিয়ে নেয়, ফলে সাতবাহনের এরিয়া এখান থেকে কমে যায়। আর 84 খ্রিস্টাব্দে গিয়ে এই গুজরাটের শক শাসকদের যে এরিয়া তার রাজধানী বানায় উজ্জয়িনীকে। এবার এইভাবে বেশ কিছুটা সময় চলতে থাকে। চলতে চলতে 125 খ্রিস্টাব্দে গিয়ে এই কুষাণ এই উপরের যে শক শাসক ছিল মানে সালাপ আর মথুরার যে শক শাসক ছিল, এই পুরোটা এরিয়া কুষাণ সাম্রাজ্য তার আন্ডারে নিয়ে নেয়। তাহলে এই এরিয়াতে চলে আসে কি পুরোপুরি কুষাণ। তাহলে এই এরিয়াতে উত্তরের এই এরিয়াতে পুরোপুরি চলে আসে কুষাণ, এই পুরোটা এরিয়া হয়ে যায় কুষাণের। 125 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই হলো। আর 125 খ্রিস্টাব্দের পর 127 খ্রিস্টাব্দে গিয়ে আরেকটা ঘটনা বলা হয় যে এই 127 খ্রিস্টাব্দে গিয়ে এই কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে বসেন কনিষ্ক। এবং কনিষ্ক যেহেতু এই সিংহাসনে বসার আগে এই ক্ষত্রপদের মানে শকদের দমন করেছিল, ওই জন্য বলা হয় যে কনিষ্ক সিংহাসনে বসেই একটি নতুন ক্যালেন্ডার চালু করেছিলেন, শক ক্যালেন্ডার। তবে কোন ইতিহাসবিদ এটাও বলে যে কনিষ্কের সময়কাল 127 খ্রিস্টাব্দ না, কনিষ্কের সময়কাল হলো 78 খ্রিস্টাব্দ থেকে, মানে কনিষ্ক সিংহাসনে বসেন 78 খ্রিস্টাব্দে। তো এই দুটো তথ্য নিয়ে একটু ডাউট রয়েছে। কেউ বলে যে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে শকাব্দ চালু করে, আবার কেউ বলে যে কনিষ্ক 127 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে তারপর শকাব্দ চালু করে। তো সেই বিবাদে আমরা গেলাম না, আমরা এর পরে আসি। এরপর হলো 128 খ্রিস্টাব্দ। 128 খ্রিস্টাব্দের সময় দাঁড়িয়ে
এই ওয়েস্টার্ন যে শক মানে পশ্চিমী শক, গুজরাটের শক শাসক ছিল নেহপান, গুজরাটের শক শাসক ছিল নেহপান। আর সাতবাহন সাম্রাজ্যের রাজা ছিল গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে এই 128 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এখানে রয়েছে নেহপান আর এখানে রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী। এদের দুজনের ভেতরে একটা লড়াই হয়েছিল। সাতবাহন সাম্রাজ্য নিয়ে যখন ক্লাস করেছি তখন ওই দুজনের লড়াইয়ের কথা বলেছিলাম। এরপর সময় যেতে যেতে এই কুষাণদের সাম্রাজ্য আরো বৃদ্ধি পায়। 140 খ্রিস্টাব্দে গিয়ে এই কুষাণ সম্রাট কনিষ্ক এখানে এই দেবা নিয়ে নেয়। মানে এই যে দেবার যে আলাদা একটা এরিয়া ছিল, এই এরিয়াটাও চলে আসে কনিষ্কের আন্ডারে বা কুষাণ সাম্রাজ্যের আন্ডারে। তাহলে এই পুরো উত্তর ভারতটাই চলে আসে কুষাণ সাম্রাজ্যের আন্ডারে। 140 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই অবস্থা। তাহলে 140 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে কোথায় কি আছে আমি একবার ওভারঅল বলি। এই পুরো উত্তর ভারতে এই এরিয়াতে রয়েছে কনিষ্ক বা কুষাণ সাম্রাজ্য। এই উত্তর ভারতে রয়েছে কুষাণ সাম্রাজ্য। এখানে রাজস্থানের মালভূমি এরিয়া, এখানে রাজস্থানের মরুভূমি এরিয়া, এখানে কিছু নেই। এখানে আমাদের ছোট ছোট 4টে সাম্রাজ্য রয়েছে। এটা হলো মালবা, এটা সানাকানিকা, এটা পদ্মাবত বা পদ্মাবতী, এটা কান্তিপুর। এই হলো ছোট ছোট 4টে এরিয়া। এখানে রয়েছে ওয়েস্টার্ন খত্রক, এই যে গুজরাটের শক শাসকদের এরিয়া হলো এটা। নিচে এই এরিয়াতে রয়েছে সাতবাহন সাম্রাজ্য, এই এরিয়াতে হচ্ছে সাতবাহন সাম্রাজ্য। এই পাশে হচ্ছে সেই কাম্ব বংশের পরে ছোট ছোট বংশ হয়েছিল, সেইগুলো ওইভাবেই রয়েছে। এখানে মালভূমি এরিয়াতে এখানে হচ্ছে দক্ষিণাপথ, এখানে হচ্ছে মহামেঘবহন সাম্রাজ্য, এখন এই দুটো রয়েছে। আর নিচে এখানে চুতু, চের, পাণ্ড, চোল। এই হচ্ছে ভারতের অবস্থা। এরপর 145 খ্রিস্টাব্দে গিয়ে 145 খ্রিস্টাব্দে গিয়ে এই গুজরাটের শক শাসক ছিল রুদ্রদামন। আর এখানে সাতবাহন সাম্রাজ্য ছিল বশিষ্ঠপুত্র পুলুমাই। কি বললাম, ওর আগে দেখেছিলাম এখানে নেহপান ছিল, এখানে গৌতমীপুত্র সাতকর্ণী ছিল। তারপরে 145 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে চলে এসছে রুদ্রদামন। আর এই সাতবাহন সাম্রাজ্যে এসছে আমাদের বশিষ্ঠপুত্র পুলুমাই। এই দুজনের ভেতরে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার এইভাবেও বেশ কিছুটা সময় চলে। এইভাবে চলতে চলতে 170 খ্রিস্টাব্দে গিয়ে 170 খ্রিস্টাব্দে গিয়ে এই যে কান্তিপুর, এইখানে প্রতিষ্ঠা হয়ে যায় একটা নতুন বংশ, সেটা হলো নাগ বংশ বা নাগ সাম্রাজ্য। এই কান্তিপুর এরিয়াতে তৈরি হয়ে যায় নাগ সাম্রাজ্য। তাহলে এই কান্তিপুরের জায়গায় কি চলে আসবে, কান্তিপুরের জায়গায় চলে আসবে নাগ সাম্রাজ্য। এর রাজা ছিল নবনাগ। নবনাগ নবনাগ বলে একজন ব্যক্তি, তিনি এই কান্তিপুর এরিয়াতে নাগ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তারপর এই নাগ সাম্রাজ্যের এরিয়া ধীরে 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 বাড়তে থাকে। এরপর 190 খ্রিস্টাব্দে গিয়ে 190 খ্রিস্টাব্দে গিয়ে এই কুষাণ সাম্রাজ্যের এরিয়াতে রাজা ছিল বাসুদেব বা বাসুদেব প্রথম। এই 190 খ্রিস্টাব্দে গিয়ে কুষাণ রাজা ছিল বাসুদেব প্রথম। বাসুদেব প্রথমের পর বা বাসুদেব প্রথমের সময় থেকেই এই কুষাণ সাম্রাজ্য ভেঙে যায়, ভেঙে ছোট 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 সাম্রাজ্য তৈরি হয়ে যায়। তাহলে কি বললাম, 190-তে এই কুষাণ সাম্রাজ্যের এরিয়া ভেঙে কুষাণ চলে আসে এইটুকু জায়গায়। এই এরিয়াতে, এর পশ্চিম দিকে এই এরিয়াতে ছিল কুষাণ, আর এখানে ছোট 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 সাম্রাজ্য ভাগ হয়ে যায়। এবার এই ছোট ছোট কি সাম্রাজ্য হলো সেদিকে আর গেলাম না, কিন্তু এইখানে একটা ছোট্ট সাম্রাজ্য তৈরি হয়ে যায়। এখানে যেমন বললাম যে নাগ বংশ, এই নাগ বংশ এটা হচ্ছে কান্তিপুরের নাগ বংশ। আর এইখানে ছিল মথুরা এরিয়া, এখানে মথুরা এরিয়াতে মথুরার নাগ বংশ প্রতিষ্ঠা হয়ে যায়। কি বললাম, তাহলে দুটো নাগ বংশ রয়েছে, একটা হচ্ছে কান্তিপুরের নাগ বংশ বা কান্তিপুরের নাগ সাম্রাজ্য, আর এখানে হলো মথুরার নাগ সাম্রাজ্য। এই মথুরাতে নাগ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে বীরসেন নাগ, একজন ব্যক্তি ছিল বীরসেন নাগ, তিনি 190 খ্রিস্টাব্দে এই মথুরা এরিয়াতে নাগ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। এবার এই যে বললাম যে এখানে ছোট ছোট সাম্রাজ্য তৈরি হয়ে গেছে, তার ভেতর অনেক সাম্রাজ্যই তৈরি হয়েছিল, কিন্তু এইখানে একটা বড় সাম্রাজ্য ছিল যার নাম হচ্ছে অহিত ছত্র। কি বললাম, অহিত ছত্র। এই এই যে যেখানে আমাদের দেবা সাম্রাজ্য ছিল, সেইখানে আমাদের নতুন একটা সাম্রাজ্য তৈরি হলো অহিত ছত্র সাম্রাজ্য। তাহলে 190-তে এই যে এখানে কি কি তৈরি হলো, এখানে 170-এ নাগ বংশ তৈরি হয়েছিল, কান্তিপুর এরিয়াতে নাগ বংশ তৈরি হয়েছিল। 190-তে গিয়ে এই মথুরাতেও নাগ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। আর এই যে ছোট ছোট রাজ্য ভেঙেছিল, তার ভেতর এখানে সব থেকে বড় রাজ্য ছিল অহিত ছত্র সাম্রাজ্য। এবার 195 খ্রিস্টাব্দ, 195 খ্রিস্টাব্দে গিয়ে এই সাতবাহন সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো বিদর্ভ সাতবাহন আর একটা হলো অন্ধ্র সাতবাহন। 195 খ্রিস্টাব্দে গিয়ে এই যে সাতবাহনের উপরে এইটা ছিল বিদিশা এরিয়া, এই বিদিশা এরিয়া প্রথমে আলাদা হয়ে যায়। এই বিদিশা এরিয়া প্রথমে আলাদা হয়ে যায়। এই বিদিশা এরিয়াতে চলে আসে এই নাগ বংশ। এই দুটো নাগ বংশ মিলে এই বিদিশা এরিয়াকে আলাদা করে দেয়, ফলে এই এরিয়াতেও চলে আসে নাগ বংশ। এটা হলো বিদিশার নাগ বংশ। এখানে রয়েছে কান্তিপুরের নাগ বংশ, এখানে মথুরার নাগ বংশ, এখানে বিদিশার নাগ বংশ। আর এইখানে সাতবাহন থেকে এখানে আরেকটা এরিয়া আলাদা হয়ে যায়। এই যে এই এরিয়াতে আরেকটা এরিয়া আলাদা হয়ে যায়, এটাকে বলা হয় আভিরা সাম্রাজ্য। আভিরা সাম্রাজ্য। আর এইখানে আমাদের সাতবাহন দুই ভাগে ভাগ হয়ে যায়।
এই নিচেরটাকে বলা হয় অন্ধ্র সাতবাহন আর উপরেরটাকে বলা হয় বিদর্ভ সাতবাহন। মহারাষ্ট্রের এই এরিয়াকে বলা হয় বিদর্ভ এরিয়া, ওই জন্য এই এরিয়ার নাম হয়ে যায় বিদর্ভ সাতবাহন। এটা হচ্ছে বিদর্ভ সাতবাহন আর এটা হলো অন্ধ্র সাতবাহন। তাহলে কি বললাম? আর এটা হচ্ছে আভিরা সাম্রাজ্য। তাহলে 195 খ্রিস্টাব্দে গিয়ে কি হলো, এই যে সাতবাহন এরিয়া ছিল এই পুরোটা, এই পুরো সাতবাহন এরিয়া ভাগ হয়ে গেল, ভাগ ভেঙে গিয়ে এই যে এই এরিয়া মহারাষ্ট্রের এই এরিয়াতে তৈরি হলো আভিরা সাম্রাজ্য। আভিরা সাম্রাজ্য, একজন ব্যক্তি ছিল শিব শক্তি, শিব শক্তি এখানে আভিরা সাম্রাজ্য আলাদা করে নেয়। আচ্ছা, এখানে উপর থেকে যে বিদিশা এরিয়া ছিল সেই বিদিশা এরিয়াও আলাদা হয়ে যায়, বিদিশা এরিয়াকে আলাদা করে নেয় এই নাগরা। তাহলে তাহলে এখানে আমাদের তিনটে নাগ বংশ চালু হয়ে যায়, একটা হলো কান্তিপুরের নাগ, একটা মথুরার নাগ আর একটা হলো বিদিশার নাগ। এই হলো, আর ভিতরে এই যে সাতবাহন ছিল এই ভিতরের সাতবাহনও দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো বিদর্ভ সাতবাহন আর একটা হলো অন্ধ্র সাতবাহন। এবার এইভাবে চলতে চলতে এই যে এইখানে আমরা বললাম যে পদ্মাবত ছিল, এই যে পদ্মাবত এরিয়া, এই পদ্মাবত এরিয়াতেও আবার আলাদা করে নাগ বংশের প্রতিষ্ঠা হয়ে যায় 210 খ্রিস্টাব্দে। তাহলে কি বললাম, এই পদ্মাবত এরিয়াতেও নাগ বংশের প্রতিষ্ঠা হয়ে যায়। তাহলে এখানে আমাদের এখন 4টে নাগ বংশ, 210 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এখানে 4টে নাগ বংশ, পদ্মাবত নাগ বংশ, এখানে কান্তিপুর নাগ, এখানে মথুরা নাগ আর এখানে বিদিশা নাগ। এটা হচ্ছে 210 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে। এবার এইভাবেই সময় যেতে যেতে 219 খ্রিস্টাব্দ, 219 খ্রিস্টাব্দে এই যে অন্ধ্র সাতবাহন, এই অন্ধ্র সাতবাহনের জায়গায় চলে এসছে ইক্ষ্বাকু বংশ। কি বললাম? ইক্ষ্বাকু বংশ। এই যে অন্ধ্র সাতবাহন এই এরিয়াতে চলে আসে ইক্ষ্বাকু বংশ, আর এর রাজধানী হয় বেঙ্গি বা বেঙ্গিপুরম। এই যে এইখানে বর্তমানে রয়েছে রাজমন্দির, এইখানে রয়েছে হচ্ছে বেঙ্গিপুরম, এখানে আগে ছিল বেঙ্গিপুরম। তো এইখানে চলে আসে ইক্ষ্বাকু বংশ, বা এর আরেক নাম হচ্ছে সূর্য বংশ বা রঘু বংশ। তো সূর্য সাম্রাজ্য বা রঘু সাম্রাজ্য বা ইক্ষ্বাকু সাম্রাজ্য এই অন্ধ্র সাতবাহনের এরিয়াতে চলে আসে, আর এর রাজধানী হয় বেঙ্গি বা বেঙ্গিপুরম। ফলে এই সাম্রাজ্যকে বেঙ্গির ইক্ষ্বাকু সাম্রাজ্যও বলা হয়। একজন রাজা ছিল চামতামুলা, চামতামুলা এই ইক্ষ্বাকু সাম্রাজ্য আলাদা করে নেয়। তাহলে কি বললাম, 219 খ্রিস্টাব্দে গিয়ে এই অন্ধ্র সাতবাহনের এরিয়াতে চলে এসছে ইক্ষ্বাকু সাম্রাজ্য। তাহলে 227 খ্রিস্টাব্দে এখন কি কি রয়েছে আমি একটু ওভারঅল বলার চেষ্টা করি। 227 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই যে উত্তরপ্রদেশের এই এরিয়াতে রয়েছে অহিচ্ছত্র, এটা আলাদা একটা সাম্রাজ্য, অহিচ্ছত্র একটা আলাদা সাম্রাজ্য। এই এরিয়াতে রয়েছে নাগ সাম্রাজ্য, এখানে 4টে নাগ রয়েছে, পদ্মাবতের নাগ, এখানে কান্তিপুর নাগ, মথুরার নাগ আর বিদিশার নাগ। পশ্চিম দিকে এখানে রয়েছে মালবা এরিয়া, এখানে রয়েছে ওয়েস্টার্ন শক মানে গুজরাটের শক শাসক, এদের এরিয়া রয়েছে এই এরিয়া। নিচে এই এরিয়াতে রয়েছে আভিরা সাম্রাজ্য, এইখানে ছোট্ট একটা এরিয়াতে রয়েছে সাতবাহন সাম্রাজ্য, এই এরিয়াতে তখন সাতবাহন রয়েছে, বিদর্ভ সাতবাহন বা শুধু সাতবাহন। নিচে এই এরিয়াতে চলে এসেছে ইক্ষ্বাকু সাম্রাজ্য বা সৌর্য সাম্রাজ্য বা রঘু সাম্রাজ্য। নিচে এই এরিয়াতে এখানে চুতু, চের, পাণ্ড, চোল। আচ্ছা, এইখানটায় এখানে রয়েছে দক্ষিণাপথ, এখানে মহামেঘ বহর্ম। আর পূর্ব দিকে এই এরিয়াতে সেই যে বললাম কাম্য বংশের পর ছোট ছোট বংশ রয়েছে, সেই সাম্রাজ্যগুলো এখানে রয়েছে। এই হচ্ছে ভারতের সিচুয়েশন। এবার এর পরে আসে 227 খ্রিস্টাব্দ। 227 খ্রিস্টাব্দে গিয়ে ভারতের উত্তর পশ্চিমে মানে এই কুষাণ এরিয়াতে পরিবর্তন হয়ে যায়। 227 খ্রিস্টাব্দে এই যে এইখানে ছিল কুষাণ সাম্রাজ্য, এই কুষাণ সাম্রাজ্যের এই এরিয়াতে চলে আসে সাসানিয়ান আক্রমণ। এই যে এই এরিয়াতে চলে আসে সাসানিয়ান সাম্রাজ্য। রাজা ছিল আরদাসির, আরদাসির এখানে সাসানিয়ান আক্রমণ করে এবং এই এরিয়া হয়ে যায় সাসানিয়ান সাম্রাজ্যের। আর 235 খ্রিস্টাব্দে গিয়ে 235 খ্রিস্টাব্দে গিয়ে এই যে উপরে এই যে কুষাণ সাম্রাজ্য রয়েছে একটুখানি, এই কুষাণ সাম্রাজ্যের উপরের এই এরিয়াটাও নিয়ে নেয়। তাহলে 227 খ্রিস্টাব্দে এই পুরো কুষাণের ভেতর এই এরিয়াতে আসে সাসানিয়ান, 235 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে আসে সাসানিয়ান। তাহলে এই পুরোটা হয়ে যায় এখন সাসানিয়ানের 235-এ। খালি এইখানে একটুখানি কুষাণ পড়ে রয়েছে। 240 খ্রিস্টাব্দে গিয়ে এই কুষাণের এই এরিয়াটাও নিই। তাহলে এবার এই ম্যাপে যদি দেখি এইখানে রয়েছে কুষাণ, এই এরিয়াতে 240 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়াতে চলে আসে সাসানিয়ান সাম্রাজ্য, এই এরিয়াতে পুরো চলে আসে সাসানিয়ান সাম্রাজ্য। আর এখানে আমাদের ছোট ছোট সেই বংশগুলো রয়েছে। তাহলে 240-এ এখানে রয়েছে সাসানিয়ান, আর এই 240-এই এই এরিয়াতে একটা নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে যায় গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের এরিয়া কোথায় ছিল? এই যে ছোট ছোট এরিয়াগুলো ছিল এইগুলোর ভেতর একটা এরিয়া মিশে গিয়ে এই এরিয়াতে চলে আসে গুপ্ত সাম্রাজ্য, এই এরিয়াতে চলে আসে গুপ্ত সাম্রাজ্য।
তাহলে 240-এ এই কুষাণের জায়গায় ফাইনালে চলে এসেছে সাসানিয়ান সাম্রাজ্য, আর এই এরিয়াতে চলে এসেছে গুপ্ত। আর বাকি যা এরিয়া সবকিছু একই রকম রয়েছে। এই যে গুপ্ত সাম্রাজ্য, এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে শ্রীগুপ্ত। আমরা জানি যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। তো শ্রীগুপ্ত 240 খ্রিস্টাব্দে এই এরিয়াতে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। আর 250 খ্রিস্টাব্দে গিয়ে এই যে এইখানে মাঝখানে রয়েছে বললাম সাতবাহন, এই সাতবাহনের জায়গায় চলে আসে ওয়াকাটাক বংশ। এইখানে মাঝখানে কি ছিল? সাতবাহন। এই সাতবাহনের জায়গায় চলে আসে ওয়াকাটাক বংশ। 250 খ্রিস্টাব্দে এই সাতবাহন এরিয়াতেই চলে আসে ওয়াকাটাক বংশ। ওয়াকাটাক বংশের রাজা ছিল বিন্দ শক্তি। বিন্দ শক্তি এই এরিয়াতে ওয়াকাটাক বংশের প্রতিষ্ঠা করে 250 খ্রিস্টাব্দে। তাহলে 250 খ্রিস্টাব্দে এখানে ওয়াকাটাক বংশ, এখানে নতুন করে গুপ্ত বংশের প্রতিষ্ঠা হলো, এখানে কুষাণের জায়গায় চলে এসেছে সাসানিয়ান সাম্রাজ্য, আর বাকি যা একটু আগে বললাম সেটা সেম রয়েছে। এবার এর পরে আসে 275 খ্রিস্টাব্দ। 275 খ্রিস্টাব্দে পল্লব সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এই যে নিচে এখানে পল্লব সাম্রাজ্যের প্রতিষ্ঠা। পল্লব বংশের প্রতিষ্ঠা হয় কোথায়? এই যে দক্ষিণ ভারতে এখানে। তবে পল্লব বংশ প্রতিষ্ঠা হওয়ার আগে মোটামুটি 200 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ দেখা যায় যে এখানের এই এরিয়া ধীরে ধীরে কমে গেছে। এই যে এখানে এই পুরোটা যে চোল সাম্রাজ্য ছিল, এই চোল সাম্রাজ্যের এরিয়া এখান থেকে কমে চলে এসছে এইটুকু। এইটা হলো চোল সাম্রাজ্যের এরিয়া। এখানে নিচে এখানে পাণ্ডব, এখানে হচ্ছে চুতু সাম্রাজ্য। এইভাবেই চলতে চলতে 275 খ্রিস্টাব্দে গিয়ে 275 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে চলে আসে পল্লব বংশ, মানে এইখানে প্রতিষ্ঠা হয়ে যায় পল্লব বংশের। এই পল্লব বংশের প্রতিষ্ঠা করে সিংহবন প্রথম। কি বললাম? সিংহবন প্রথম বা সিংহবন প্রথম এই পল্লব বংশের প্রতিষ্ঠা করে, আর এর রাজধানী বানায় কাঞ্চিপুরম। এখানে ভেতরে একটা জায়গা আছে কাচি বা কাঞ্চিপুরম, সেটাকেই তার রাজধানী বলা হয়। তাহলে পল্লব বংশের রাজধানী হয় কাঞ্চিপুরম 275 খ্রিস্টাব্দে। আর এই সময় এই যে আভিরা সাম্রাজ্যের এরিয়া আরো বেড়ে যায়। এই যে গুজরাটের শক শাসকদের এরিয়া নিচে এই পর্যন্ত ছিল, এই এরিয়াটা আভিরা তার আন্ডারে নিয়ে নেয়। তাহলে এই এরিয়ায় হয়ে যায় আভিরা, এই পুরোটা এরিয়া হয়ে যায় আভিরা। আর এরপরে 282 খ্রিস্টাব্দে গিয়ে 282 খ্রিস্টাব্দে গিয়ে এই যে বললাম এখানে ওয়াকাটাক বংশ তৈরি হয়েছিল, তার এরিয়া বেড়ে যায়। ওয়াকাটাক বংশ তার এরিয়া আভিরার দিকে বাড়িয়ে নেয়। এই যে এইখানে রয়েছে আভিরা, এই আভিরার এরিয়া ওয়াকাটাক বংশ তার আন্ডারে নিয়ে নেয়। তাহলে এই পুরোটা হয়ে যায় কি ওয়াকাটাক বংশের এরিয়া। তবে পশ্চিম দিকে এই এরিয়া একটুখানি বাদ ছিল। পশ্চিম দিকের এই এরিয়া বাদ ছিল। পশ্চিম দিকের এই এরিয়াতে ছোট ছোট সাম্রাজ্য ছিল। তো পশ্চিম উপকূলের এই কিছুটা অংশ বাদ দিয়ে বাকি পুরো এরিয়া চলে আসে ওয়াকাটাক বংশের আন্ডারে। তাহলে অভিরা বংশ বা আভিরা বংশ শেষ হয়ে তার জায়গায় চলে আসে ওয়াকাটাক বংশ 282 খ্রিস্টাব্দে। আর 290 খ্রিস্টাব্দে গিয়ে এই পল্লবদের এরিয়া উত্তরের দিকে বাড়ে, এবং উত্তরের দিকে বেড়ে 290 খ্রিস্টাব্দে পল্লবদের এরিয়া হয়ে যায় এতটা। 290 খ্রিস্টাব্দে পল্লবদের এরিয়া হয়ে যায় এতটা, এই ইক্ষ্বাকু সাম্রাজ্যের কাছাকাছি। ইক্ষ্বাকু সাম্রাজ্যের এই পর্যন্ত হয়ে যায় পল্লবদের এরিয়া। আর 292-তে পল্লবদের এরিয়া তো বাড়ে, 295 খ্রিস্টাব্দ গিয়ে ওয়াকাটাকের এরিয়া বেড়ে যায়। ওয়াকাটাক তাদের এরিয়া বাড়াতে থাকে। আগে এই যে বললাম আভিরা নিয়ে নিল, এরপর আস্তে আস্তে বাড়াতে ইক্ষ্বাকুর দিকে চলে আসে। 295 খ্রিস্টাব্দে গিয়ে এই ইক্ষ্বাকুর বেশিরভাগ অংশই নিয়ে নেয়। ফলে ওয়াকাটাকদের এরিয়া হয়ে যায় এতটা। এই পুরোটা হয়ে যায় ওয়াকাটাকদের এরিয়া। ইক্ষ্বাকুর বেশিরভাগ অংশই নিয়ে নেয়, ফলে এই পুরোটাই হয়ে যায় ওয়াকাটাকদের এরিয়া, মানে দক্ষিণের এই পুরোটাই হয়ে যায় ওয়াকাটাকদের এরিয়া। আর এইখানে থেকে যায় হচ্ছে ইক্ষ্বাকু। এটা হচ্ছে কত? 295 খ্রিস্টাব্দে। আর এর কিছুটা পরে 300 খ্রিস্টাব্দে গিয়ে এই মহামেঘবহন সাম্রাজ্যে পরিবর্তন হয়ে যায়। এই মহামেঘবহন সাম্রাজ্য ভেঙে যায়, আর এখানে তৈরি হয় মাথারা সাম্রাজ্য। কি বললাম? মহামেঘবহন সাম্রাজ্য ভেঙে যায়, আর এর ভেতর ছোট্ট একটু এরিয়াতে তৈরি হয় মাথারা সাম্রাজ্য। এখানে হচ্ছে মাথারা সাম্রাজ্য। তাহলে মহামেঘবহন মানে কলিঙ্গের এই পুরো এরিয়া তখন আলাদা ছিল, তার ভেতর এই ছোট্ট এরিয়াতে তৈরি হয়ে যায় মাথারা সাম্রাজ্য। এই মাথারা সাম্রাজ্য তৈরি করেছিল শঙ্কর বর্মন। শঙ্কর বর্মন বলে একজন রাজা বা ব্যক্তি ছিলেন, যিনি এই মাথারা সাম্রাজ্য তৈরি করেন। মহামেঘবহন সাম্রাজ্য ভেঙে দিয়ে মাথারা সাম্রাজ্য ছোট করে তৈরি করে। আর এই 300 খ্রিস্টাব্দে এই যে বিদিশাতে ছিল নাগ বংশ। ওই যে বলেছিলাম এখানে 4টে নাগ বংশ ছিল, এই যে বিদিশাতে ছিল বিদিশার নাগ বংশ। এই নাগ বংশের এরিয়াও চলে আসে ওয়াকাটাকের আন্ডারে। ওয়াকাটাক এই পুরো এরিয়াটা নিয়ে নেয়। তবে এই বিদিশা যে এরিয়া, এই এরিয়াতে আলাদা করে শাসন করতে দেয় রুদ্রদেবকে। রুদ্রদেব বলে একজন ব্যক্তি ছিল, যে রুদ্রদেব এই এরিয়া শাসন করত। তাহলে এই এরিয়াতে এই এরিয়া শাসন করতো রুদ্রদেব, এটাকে রুদ্রদেব সাম্রাজ্যও বলা হয়।
তবে সেটা এই ওয়াকাটাকের আন্ডারে ছিল। তাহলে এই পুরোটাই হয়ে যায় ওয়াকাটাকের এরিয়া। এরপর সময় আসে 320 খ্রিস্টাব্দ। 320 খ্রিস্টাব্দে গিয়ে এই গুপ্ত বংশের সাম্রাজ্য আস্তে আস্তে বাড়তে থাকে। গুপ্ত সাম্রাজ্যে তখন সিংহাসনে ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত তার সাম্রাজ্য প্রথমেই বাড়ায় উত্তর দিকে। উত্তর দিকের এই এরিয়া হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে। এই যে লিচ্ছবি যে এরিয়া, এই এরিয়া হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের এরিয়া। এই পুরোটা হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের এরিয়া 320 খ্রিস্টাব্দে। এবং এরপর ধীরে ধীরে পূর্ব দিকে, উত্তর দিকে, সব দিকেই তার এরিয়া বাড়তে থাকে। আর এভাবে বাড়তে বাড়তে 345 খ্রিস্টাব্দে গিয়ে 345 খ্রিস্টাব্দে গিয়ে উত্তরের এই এরিয়া পুরোটাই গুপ্ত সাম্রাজ্যের এরিয়াতে চলে আসে। 345 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরোটাই চলে আসে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া। 345 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরোটাই চলে আসে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া। এই পুরোটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া চলে আসে। আর এখানে এই যে 4টে নাগ বংশ ছিল, তার ভেতর এটা তো বাদ হয়ে গেছে, বাকি এই 3টের ভেতর 2টো নাগ বংশ পড়ে রয়েছে। এই মথুরার এরিয়াও চলে আসে গুপ্ত সাম্রাজ্যের ভেতর। ফলে এই যে কান্তিপুরের নাগ আর পদ্মাবতীর নাগ, এই 2টো নাগ বংশ থেকে যায়। আর এই পুরোটা চলে আসে গুপ্ত বংশের এরিয়া কত? 345 খ্রিস্টাব্দে। তবে এর মাঝখানে আরো কিছু কিছু পরিবর্তন হয়, সেগুলো একটু দেখে নিই। 325 খ্রিস্টাব্দে গিয়ে 325 খ্রিস্টাব্দে গিয়ে এই যে এখানে ছিল ইক্ষ্বাকু, এই ইক্ষ্বাকু বংশ ভেঙে যায়। এই ইক্ষ্বাকু বংশ ভেঙে কিছুটা এরিয়া চলে যায় ওয়াকাটাকের আন্ডারে। এই ইক্ষ্বাকু ভেঙে কিছুটা চলে যায় ওয়াকাটাকের আন্ডারে, কিছুটা চলে আসে পল্লবের আন্ডারে, আর কিছুটা আলাদা সাম্রাজ্য থেকে যায়। তাহলে ওয়াকাটাকের আন্ডারে কিছু এরিয়া চলে আসে, এই এরিয়া চলে আসে ওয়াকাটাকের আন্ডারে। পল্লবের আন্ডারে কিছু এরিয়া চলে আসে। আর বাকি যে এরিয়া, এইখানে একটা নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। কি সাম্রাজ্য? সালাঙ্কায়না সাম্রাজ্য। কি বললাম? সালাঙ্কায়না সাম্রাজ্য। এখানে প্রতিষ্ঠা হয় সালাঙ্কায়না সাম্রাজ্য। তাহলে 325 খ্রিস্টাব্দে গিয়ে এই যে এখানে ইক্ষ্বাকু সাম্রাজ্য ছিল, সেটা ভেঙে নতুন একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় সালাঙ্কায়না সাম্রাজ্য। আর তার কিছুটা অংশ ওয়াকাটাক নিয়ে নেয়, কিছুটা অংশ পল্লব নিয়ে নেয়। এই যে সালাঙ্কায়না, এই সালাঙ্কায়নার রাজধানীও ছিল এই বেঙ্গিপুরম বা বেঙ্গি। এই সালাঙ্কায়না সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে দেববর্মন। দেববর্মন এই সালাঙ্কায়না সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এবার এইভাবে চলতে চলতে 330 খ্রিস্টাব্দে গিয়ে 330 খ্রিস্টাব্দে গিয়ে এই যে বিশাল ওয়াকাটাক সাম্রাজ্য, এই ওয়াকাটাক সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো নন্দ ওয়াকাটাক, আর একটা হলো বাৎসুগামা ওয়াকাটাক। কিভাবে ভাগ হয়? মাঝখান থেকে এইভাবে ভাগ হয়ে যায়। উপরের এই অংশকে বলা হয় নন্দ ওয়াকাটাক, আর নিচের এই অংশকে বলা হয় বাৎসুগামা ওয়াকাটাক। তাহলে 330 খ্রিস্টাব্দে গিয়ে এই ওয়াকাটাক দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো নন্দ ওয়াকাটাক, আর একটা হলো বাৎসু ওয়াকাটাক। এই উপরেরটা হলো নন্দ ওয়াকাটাক, নিচেরটা বাৎসু ওয়াকাটাক। এরপরে আসে 335 খ্রিস্টাব্দ। 330 খ্রিস্টাব্দে এটা হলো। 335 খ্রিস্টাব্দে এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে আসেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত এসে এই গুপ্ত সাম্রাজ্যের এরিয়া পূর্ব দিকে বাড়াতে থাকে। ফলে পূর্ব দিকের এই এরিয়া হয়ে যায় পুরো গুপ্ত সাম্রাজ্যের। পূর্ব দিকের এই এরিয়া হয়ে যায় পুরো গুপ্ত সাম্রাজ্যের। সমুদ্রগুপ্তের সময় 330 খ্রিস্টাব্দে এই পুরো এরিয়া হয়ে যায় গুপ্ত সাম্রাজ্য। এরপরে 340 খ্রিস্টাব্দ। 340 খ্রিস্টাব্দে গিয়ে এই যে পল্লব এরিয়া, এই পল্লব এরিয়ার সাম্রাজ্য আবার একটু নিচের দিকে বেড়ে যায়। এই যে নিচে এই যে জায়গাটুকু ফাঁকা ছিল, এই এরিয়াতে চলে আসে পল্লব। তাহলে পল্লবদের পুরো এরিয়া হয়ে যায় এতটা। নিচে চোল পর্যন্ত এই এরিয়াতে চলে আসে পুরো পল্লব। 340 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে পল্লবদের এরিয়া হয়ে যায় এই এতটা। এবার এরপরে আসে 345 খ্রিস্টাব্দ। 345 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই গুপ্ত বংশের রাজা রয়েছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত তার এরিয়া এবার দক্ষিণ দিকে এই দিক থেকে বাড়াচ্ছে। এই যে এখানে বললাম মাথারা বংশ রয়েছে বা মাথারা সাম্রাজ্য, এই দিকের এরিয়াতে সমুদ্রগুপ্ত তার এরিয়া বাড়াচ্ছে। আর দক্ষিণ ভারতে এইখানে রয়েছে চুতুর সাম্রাজ্য। সেই যে আগে বলেছিলাম যে এই এরিয়াতে চুতুর সাম্রাজ্য অনেকদিন ধরে রয়েছে, এই চুতুর সাম্রাজ্যের জায়গায় চলে এসছে কাদম্ব বংশ। 345 খ্রিস্টাব্দে এই চুতুর বংশের জায়গায় চলে এসছে কাদম্ব বংশ। একজন ব্যক্তি ছিলেন ময়ূর শর্মা। ময়ূর শর্মা এই চতুর বংশের জায়গায় কাদম্ব বংশের প্রতিষ্ঠা করে, আর এর রাজধানী বানায় বনবাসী। এই যে এইখানে হচ্ছে বনবাসী। তাহলে কাদম্ব বংশের রাজধানী ছিল বনবাসী, এর প্রতিষ্ঠা করে ময়ূর শর্মা। ময়ূর শর্মা এই চতুর বংশের জায়গায় কাদম্ব বংশের প্রতিষ্ঠা করে। আর এইভাবে চলতে চলতে 350 খ্রিস্টাব্দে গিয়ে 350 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে চলে আসে একটা নতুন বংশ, কালাভ্র বংশ। কি বললাম? কালাভ্র বংশ। এই ছোট্ট এরিয়াতে চলে আসে কালাভ্র বংশ। আর এই যে কাদম্ব বংশের নিচে এই যে এইটা ছিল পান্ড্য এরিয়া, এই পান্ড্য এরিয়ার এইটুকু জায়গায় চলে আসে নতুন একটা বংশ, সেটা হলো গঙ্গ বংশ। এটাকেই বলা হয় ওয়েস্টার্ন গঙ্গ বংশ। এই কাদম্ব বংশের একটুখানি এরিয়া নিয়ে এই এরিয়া জুড়ে চলে আসে ওয়েস্টার্ন গঙ্গ বংশ। এই যে এই এরিয়া হচ্ছে
ওয়েস্টার্ন গঙ্গ বংশ, এখানে চলে আসে ওয়েস্টার্ন গঙ্গ বংশ, এখানে আসে কালাব্র বংশ। এটা ঘটে 350 খ্রিস্টাব্দ নাগাদ। আর এই কালাব্র বংশ তৈরি হয়েই তাদের এরিয়া বিশালভাবে এক্সটেন্ড করে। 351 খ্রিস্টাব্দে, 350 খ্রিস্টাব্দে কালাব্র বংশ প্রতিষ্ঠা হয়ে গেল, 351 খ্রিস্টাব্দে এই কালাব্র বংশ চোলদের এরিয়া নিয়ে নিল, ফলে কালাব্র বংশের এরিয়া হয়ে গেল এই পুরোটাই হয়ে গেল কালাব্র বংশের এরিয়া 351 খ্রিস্টাব্দে। তারপর এর ঠিক পরের বছর মানে 352 খ্রিস্টাব্দে এই কালাব্র এই পান্ড্য এরিয়া নিয়ে নেয়, ফলে 352 খ্রিস্টাব্দে এই পুরোটাই হয়ে যায় কালাব্র বংশ। আর ঠিক একইভাবে 355 খ্রিস্টাব্দে এখানে যে চোর সাম্রাজ্য, 355 খ্রিস্টাব্দে এখানে যে চের সাম্রাজ্য, এই চের সাম্রাজ্যের বেশিরভাগ জায়গাটাই নিয়ে নেয়, ফলে 355 খ্রিস্টাব্দে গিয়ে দক্ষিণের এই পুরোটা এরিয়া হয়ে যায় কালাব্র বংশের। এইখানে ছোট্ট একটু জায়গাতে পড়ে থাকে চের, আর বাকি পুরোটাই হয়ে যায় কালাব্র বংশ বা কালভরা বংশ। কালাব্র বংশ বা কালভরা বংশ, এই কালভরা বংশের সময়কালকে দক্ষিণ ভারতের ইতিহাসে ডার্ক এজ বলা হয়, কারণ এই কালাব্র বংশ বা কালভরা বংশ বা এই সাম্রাজ্য সম্পর্কে তেমন কোনো সঠিক তথ্য বা প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায় না, আর এখানের ইতিহাসও বেশিরভাগ লোকের কাছেই অজানা। আর ওই যে একটু আগে বললাম যে 345 নাগাদ এই এরিয়াতে রয়েছে সমুদ্রগুপ্ত তার এরিয়া এদিকে বাড়াচ্ছে। এবার এই বাড়াতে বাড়াতে 355 সালে এই হলো, 356 সালে সমুদ্রগুপ্ত তার এরিয়া এইদিকে বাড়ায়, ফলে কলিঙ্গর এই এরিয়া নিয়ে নেয়। কলিঙ্গর এই এরিয়া মোটামুটি ফাঁকাই ছিল, এই এরিয়াতে ছিল মাথারা সাম্রাজ্য, ফলে এই মাথারা সাম্রাজ্যও নিয়ে নেয়। তাহলে 356 সালে এই পুরো এরিয়া হয়ে যায় সমুদ্রগুপ্তের। তাহলে 356 সালে দাঁড়িয়ে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া রয়েছে এতটা, এটা তো আগে ছিলই। আর 356 সালে সমুদ্রগুপ্ত দক্ষিণ দিকে এই কলিঙ্গ এরিয়া দখল করে নেয়। তার ঠিক পরের বছর মানে 357 সালে গিয়ে এই যে এই পাশের এরিয়া রয়েছে, এই যে এখানে সালাঙ্কায়না, এখানে পল্লব, এই পুরো এরিয়াই নিয়ে নেয়। সালাঙ্কায়না, পল্লব আর এই দক্ষিণাপথ, সালাঙ্কায়না, পল্লব আর দক্ষিণাপথ 357 সালে গিয়ে সালাঙ্কায়না, পল্লব আর দক্ষিণাপথ এই পুরো এরিয়া নিয়ে নেয়, ফলে এই পুরো এরিয়াই হয়ে যায় আমাদের সমুদ্রগুপ্তের বা গুপ্ত সাম্রাজ্যের। এই পুরো ভারতের এই এরিয়াই হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের। আর 358 সালে গিয়ে এই গুপ্ত সাম্রাজ্য পূর্ব দিকে এক্সটেন্ড হয়ে এই এরিয়া পুরো নিয়ে নেয়, এই এরিয়া হয়ে যায় পুরো গুপ্ত সাম্রাজ্যের। এবার ওই যে বলেছিলাম যে এখানে ওয়াকাটাক বংশ এখানে ছিল আভিরা বংশ ওয়াকাটাক দখল করে নিয়েছিল। আচ্ছা, ওয়াকাটা এই আভিরাতে দখল করে নিয়েছিল, কিন্তু এইখানের এই এরিয়াতে ছোট্ট একটু জায়গায় ছিল হচ্ছে আভিরা। 370 সালে গিয়ে এই আভিরার জায়গায় চলে আসে ত্রিকুটাক বংশ। কি বললাম? ত্রিকুটাক বংশ। এবার ওই যে বললাম এখানে সমুদ্রগুপ্ত তার এরিয়া এদিকে বাড়াচ্ছিল, এবার সমুদ্রগুপ্ত তার এরিয়া আরো বাড়াতে থাকে, বাড়াতে এই যে ভিতরে এই যে নাগ বংশ, মালবা, এখানে এই যে রুদ্রদেব, এই সমস্ত এরিয়াও চলে আসে গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে। তো গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে 380 সালে এই সমস্ত কিছু চলে আসে। তো 380 সালে কোথায় কি হয় সেটা একটু বলি। 380 সালে গিয়ে এই যে পুরো এরিয়া, এই পুরো ভারতের এই এরিয়াই হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে। এই পুরো এরিয়ায় চলে আসে গুপ্ত সাম্রাজ্যের। এই যে এখানে ছোট ছোট বংশ বা সাম্রাজ্য ছিল, সেগুলো সব গুপ্ত সাম্রাজ্য এরিয়াতে চলে আসে। এইখানে থাকে হচ্ছে ওয়েস্টার্ন শক, মানে পশ্চিমী শক বা গুজরাটের শক শাসক এখানে ছিল। এখানে রয়েছে হচ্ছে ওয়াকাটাক বংশ, এখানে দুই ভাগে ভাগ রয়েছে, একটা হলো বাৎসুগামা ওয়াকাটাক আর এখানে হচ্ছে নন্দ ওয়াকাটাক আর বাৎসুগামা ওয়াকাটাক, এই দুটো ভাগে ভাগ রয়েছে। এটা হচ্ছে 380 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই কন্ডিশন। আর নিচে এখানে রয়েছে কাদম্ব বংশ, এখানে ছোট্ট করে চের বংশ, এখানে কালাব্র বা কালভরা বংশ, এখানে রয়েছে ওয়েস্টার্ন গঙ্গ, আর এইখানে চলে এসছে ত্রিকুটাকা বংশ বা ত্রিকুটাকা সাম্রাজ্য। আর পুরো এরিয়াতে রয়েছে আমাদের গুপ্ত সাম্রাজ্য। এই সময় 380 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই এরিয়াতে রাজা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর এই শকদের এই এরিয়াটাও নিয়ে নেয়। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 খ্রিস্টাব্দে সিংহাসনে আসে, মানে তখন এই সময় রাজা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার এই সময় ভারতের উত্তর পশ্চিম দিকে আর একটা ঘটনা ঘটে। 380 খ্রিস্টাব্দে এই যে এই এরিয়াতে এখনো রয়েছে সাসানিয়ান সাম্রাজ্য। ওই যে আগে বলেছিলাম এখানে সাসানিয়ান প্রতিষ্ঠা হয়েছে, ফলে এই এরিয়াতে রয়েছে সাসানিয়ান, মানে এই যে এই এরিয়াতে রয়েছে পুরো সাসানিয়ান। এই সাসানিয়ানের উপরের জায়গায় চলে এসছে হুন, উপরের এই এরিয়াতে চলে এসছে হুন সাম্রাজ্য, আর নিচে এই এরিয়াতে রয়েছে সাসানিয়ান। 380 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই পুরোটা যে সাসানিয়ান ছিল তার ভেতর উপরে চলে এসছে
হুন সাম্রাজ্য, হুন আক্রমণ হয়। হুন আক্রমণ হয়, ফলে এরপর থেকে এই উপরের এই এরিয়াতে হুনরা ছিল আর নিচের এই এরিয়াতে ছিল সাসানিয়া। এইভাবে চলতে চলতে 402 খ্রিস্টাব্দ, 402 খ্রিস্টাব্দে এইদিকে এটা সেম থাকে, কিন্তু 402 খ্রিস্টাব্দে গিয়ে এই যে এখানে রয়েছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সে এই গুজরাটের শক শাসকদের হত্যা করে দেয়। গুজরাটের শক শাসকদের হারিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় গুপ্ত সাম্রাজ্যের এরিয়া। আমরা জানি যে গুজরাটের শক শাসকদের হারিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি নিয়েছিল। ফলে গুপ্ত সাম্রাজ্যের সময় 402 খ্রিস্টাব্দে এই পুরো এরিয়া হয়ে যায় এখন গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে। তো 402 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে কোথায় কি রয়েছে আমি ওভারঅল একবার বলি। 402 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ভারতের এই বেশিরভাগ এরিয়া জুড়ে রয়েছে গুপ্ত সাম্রাজ্য। এখানে রয়েছে ওয়াকাটাক সাম্রাজ্য। ওয়াকাটাক সাম্রাজ্য দুই ভাগে ভাগ রয়েছে, একটা হলো নন্দ ওয়াকাটাক আর একটা হলো বাৎসুগামা ওয়াকাটাক। নন্দ ওয়াকাটাক আর বাৎসুগামা ওয়াকাটাক, নন্দ ওয়াকাটাক আর বাৎসুগামা ওয়াকাটাক। এখানে গুপ্ত সাম্রাজ্য, এখানে নন্দ ওয়াকাটাক, এখানে বাৎসুগামা ওয়াকাটাক। এখানে রয়েছে ত্রিকুটাকা, এখানে রয়েছে কাদম্ব বংশ, ওয়েস্টার্ন গঙ্গ, এই ছোট্ট এরিয়াতে রয়েছে চের বংশ, এখানে রয়েছে কালাব্র বংশ, আর এখানে পল্লব ছিল, পল্লবদের জায়গায় চলে এসে গুপ্ত। এই হচ্ছে আমাদের ভারতের ভেতরে এরিয়া। আর বাইরের দিকে এখানে এই নিচের এরিয়াতে রয়েছে সাসানিয়ান, উপরে এইখানে রয়েছে হুন সাম্রাজ্য। এই পর্যন্ত হচ্ছে 402 খ্রিস্টাব্দ। এবার এই 402 খ্রিস্টাব্দের পরে কি হলো সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব।